বন্ধুরা শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আসলে এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে সম্পূর্ণ নির্বাচনমুখী এবং সব দল, আমরা জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখন বর্তমানে আসলে সব দল প্রচারণায় খুবই ব্যস্ত এবং সবাই প্রচারণা করতেছেন। মিছিল, মিটিং, জনসভা এগুলো হচ্ছে সবখানে, সারা বাংলাদেশেই হচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছে না, তো তারা সবাই আসলে মোটামুটি আগামী 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন দেখার জন্য প্রস্তুত। তো এই সময়ে হঠাৎ আমার সামনে একটি ভিডিও আসলো। এই চ্যানেলের ভিডিও আমি প্রায় সময় দেখে থাকি, যে দি প্রেস এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও সামনে আসলো যে নির্বাচনের হিসাব মিলছে না। ভিডিও টাইটেলটি হচ্ছে 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন হচ্ছে না। তো এটি আসলে একটি প্রশ্নবোধক কথা। তো আসলে হঠাৎ করে এই সময়ে এসে, যখন মানে আর মাত্র হাতে গোনা কয়েকদিন আছে, 15-16 দিনের মতো আছে, তো হঠাৎ এই সময়ে এসে কেন আসলে এই প্রশ্নটি উঠলো এবং এই চ্যানেল থেকে এই ভিডিওটি করা হলো দি প্রেস। আমি দেখি এটি আসলে খুবই নির্ভরযোগ্য। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে তাদের বিশ্লেষণ আমার অনেক ভালো লাগে এবং তাদের বিশ্লেষণ আসলে অতিরিক্ত কিছু থাকে না, মোটামুটি মানে ভালোই আসলে উনি বিশ্লেষণ করেন। তো নিরপেক্ষভাবে আসলে বিশ্লেষণ করার চেষ্টা করেন, ওনার বিশ্লেষণ দেখি। তো আসলে ওনার এই ভিডিওটি সামনে আসার পরে ভাবলাম যে আসলে বিষয়টা তাহলে কি হতে যাচ্ছে। তো এটা তো আসলে একটু দেখা লাগে, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। তো যাই হোক, আসলে আর কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই এবং সেখান থেকে আসলে বিস্তারিত একটু জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আসলে ভিডিওটি দেখতেছি দি প্রেস ইউটিউব চ্যানেল থেকে, আর অবশ্যই লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? খুবই কঠিন একটি প্রশ্ন সামনে চলে দিলেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পালিয়ে যান তিনি। তারপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। আইসিটির একটি মামলায় তার ফাঁসির রায়ও হয়েছে। অথচ এই নির্বাচনের বছরে এসে একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। প্রথম মামলাটি ছিল জুলাইয়ে এক ব্যক্তির নিহত হওয়ার মামলা। পুলিশ তদন্ত করে পেয়েছে ওই ব্যক্তি নিহত হননি, তাই এখন মামলার বাদীর বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। এর পরের ঘটনা আরো ভয়ানক। জুলাই আন্দোলনে আহত ব্যক্তির পক্ষে মামলা করা হয়। সেই মামলাতে জুলাইয়ে আহত ওই ব্যক্তিকে খুঁজে পায়নি পুলিশ। শেখ হাসিনা সহ 115 জন বিবাদীর সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই মধ্যে আরেকটি বড় খবর, বুধবার আইসিটি আদালতে হাজির হন আইসিটি আদালতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ, যাকে বাচ্চু রাজাকারও বলা হয়। ওই যে আবুল কালাম আজাদ, উনি আসলে আগে কোনো একটি টেলিভিশন চ্যানেলে, সম্ভবত এনটিভিতে, তিনি আসলে ইসলামিক অনুষ্ঠান করতেন এবং একসময় পালিয়ে গিয়েছিলেন। বাচ্চু রাজাকারের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চিনেই যাচ্ছে না এই এখন। একই আদালতে শেখ হাসিনারও বিচার হয়েছে। বিচারের শুরু থেকেই মাওলানা পলাতক ছিলেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও বিচারের আগে থেকেই পলাতক। বিচার ও রায়ের সময় তিনিও অনুপস্থিত ছিলেন, শেখ হাসিনাও অনুপস্থিত। রায়ের সময় উপস্থিত না থাকা বাচ্চু রাজাকার এবং শেখ হাসিনার ঘটনা আসলে প্রায় দেখা যায় যে মিলে যাচ্ছে। তার আপিলের সুযোগ ছিল না, শেখ হাসিনারও সেটা নেই। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রায়ের 13 বছর পর আদালতে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের প্রত্যাশা করছেন তিনি। যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে, তাহলে একই প্রক্রিয়ায় শেখ হাসিনারও রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়ে থাকবে। প্রশ্ন উঠেছে, আদালতে শেখ হাসিনার পক্ষে এমন নজির রেখে যাওয়ার জন্যই কি সরকার নির্বাচনের আগে তড়িঘড়ি করে বাচ্চু রাজাকারের বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছে? এ তো গেল একদিকের হিসাব। আরেক দিকে আছে, আবারও একটি কথা বলতে হয় যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আওয়ামী লীগের পলাতক নেতারা হঠাৎ করে সক্রিয় হয়েছেন। শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন,
ডক্টর ইউনূস সরকার চলে গিয়ে অন্য কোনো অন্তর্বর্তী সরকার যদি আসে তাহলে যাবে আওয়ামী লীগ। তার ঠিক 2 দিন আগে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা তো নির্বাচন বর্জন করিনি, তাহলে আমরা নির্বাচনে নাই কেন? অঙ্কের আরো হিসাব বাকি আছে। এই যখন অবস্থা, ঠিক সেই মুহূর্তেই জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি নির্বাচন বর্জন করার কথা বলছে। রোববার সংবাদ সম্মেলন করে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা জানিয়েছেন। সোমবার এবং মঙ্গলবারও একই কথা বলেছেন এনসিপি নেতারা। নির্বাচন নিয়ে এই যে অনিশ্চয়তা, এর মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় 2টি গণমাধ্যম রয়টার্স এবং আল জাজিরা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলছে আগামী নির্বাচনে জামায়াত খুবই ভালো ফল করতে যাচ্ছে। তারা সরাসরি বলছে না জামায়াত ক্ষমতায় যাবে, তবে তারা বলছে জামায়াতের এই উত্থান বাংলাদেশের মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। এখানে আমি আসলে একটি কথা শেয়ার করি আপনাদের সাথে। তো অনেকেই আসলে বলতেছেন যে এবার হয়তো 1991 সালে যে নির্বাচন হয়েছিল, তো সেই নির্বাচনের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। সেই নির্বাচনে আসলে আওয়ামী লীগ খুবই এগিয়ে ছিল এবং সবাই ধরে নিয়েছিলেন যে আওয়ামী লীগই আসলে ক্ষমতায় আসতেছে নির্বাচনের মাধ্যমে, কিন্তু তারপরে দেখা যায় যে একদম উল্টে গিয়ে সব কিছু বিএনপি নির্বাচিত হয়ে যায়। তো আসলে অনেক কিছু আছে। যাই হোক, আসলে দেখা যাক। এবার কিন্তু আসলে জামাতকে নিয়ে কিন্তু খুবই খানাগুসা আছে এবং থলে থলে যেটাকে বলে, তো থলে থলে আসলে অনেক আলোচনা হচ্ছে। তো দেখা যাক কি হয়। আন্তর্জাতিক মিডিয়া তারা জামাতকে নিয়ে একটি রিপোর্ট করেছে, তো আছে কোনো একটা কিছু আছে হয়তো, যেখানে তারা বলছে আগামী নির্বাচনে জামায়াত খুবই ভালো ফল করতে যাচ্ছে। তারা সরাসরি বলছে না জামায়াত ক্ষমতায় যাবে, তবে তারা বলছে জামায়াতের এই উত্থান বাংলাদেশের মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হঠাৎ যদি আসলে এরকম কোনো কিছু হয়ে যায়, এটা আসলে আশ্চর্য হওয়া কিন্তু তেমন কিছু করে থাকবে না। আন্তর্জাতিক মিডিয়া জামায়াতকে নিয়ে ভয় দেখাচ্ছে কেন? এই প্রশ্ন যখন, ঠিক তখনই সারা দেশে জামায়াতের নির্বাচন নিয়ে সহিংসতা প্রতিরোধের কমিটি করার খবর আসছে। এদিকে শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত বাংলাদেশ থেকে তার সব নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং উপদূতাবাসে কর্মরত ভারতীয়দেরকে বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অনেক রহস্যজনক বিষয়। বাংলাদেশে থাকার বিষয়ে সতর্ক করেছে দেশটি। এতগুলো খবর, এত ঘটনা, সবগুলোই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এর মধ্যে আপনি কি কোথাও দেখতে পেলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? কিংবা নির্বাচন যদি হয়ও, নির্বাচনের পর আপনি দেশে সুষ্ঠু স্বাভাবিক কোনো পরিস্থিতির ইঙ্গিত পাচ্ছেন? সবগুলো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে। আপনাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তা খুবই ইঙ্গিতবহ। এটাও খুব ইঙ্গিতপূর্ণ। 40% মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না। তিনি একই সাথে বলেন, আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে। তিনি আরো বলেন, আমরা সহিংসতা চাই না, কিন্তু আপনি যদি কাউকে কোণঠাসা করেন, দেয়ালে পিঠ থেকে গেলে তারা কি করবে? আবারও একই প্রশ্ন, জয় যে প্রতিবাদের কথা বলছেন, সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র? সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামায়াত? সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছে এনসিপি? কিংবা আরো স্পষ্ট করে জানতে চাই, আওয়ামী লীগকেই বা কেন হঠাৎ এত স্পেস দেওয়া হচ্ছে? তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে আনার জন্যই কি এত আয়োজন? কিন্তু তারা তো বলেছে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তাহলে দেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের নাটকীয় অবস্থা ও স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে। সেই স্থিতিশীল বাংলাদেশ কি আসলেই আসছে? রেখে গেলাম অনেকগুলো প্রশ্ন। কমেন্টে লিখুন। চোখ কান সজাগ রাখুন।
বন্ধুরা কি বলবো, মানে এমন একটি বিশ্লেষণ দেখেছি যে আসলে হিসাব কোনোভাবেই মিলতেছে না। একদম মানে অনেকগুলো প্রশ্ন আসলে সামনে চলে এসেছে। তো আসলে কি হচ্ছে আগামীতে আমরা হয়তো আসলে এখন বুঝতে পারতেছি না, সময় হলেই আসলে সেগুলো বুঝবো। অনেকগুলো জিনিস দেখলাম এখানে, শেখ হাসিনার যে মামলা এবং ওনার সেই মামলা থেকে অব্যাহতি পাওয়া, তারপরে মানে বাদীকে খুঁজে না পাওয়া, তারপরে আছে জামাতকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় একটি নিউজের বিষয় আছে, তারপরে এনসিপি নির্বাচন বর্জন করার কথা বলেছে, ভারত আসলে তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, জয়ের সাক্ষাৎকার, যাই হোক আসলে সব কিছু মিলিয়ে আসলে অনেকগুলো প্রশ্নের সামনে চলে এসেছে। কিন্তু আমরা সবসময় আশাবাদী যে নির্ধারিত তারিখে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে একটি দল জনগণের রায়ে ক্ষমতা যাবে, যেটা আসলে আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষদের আসলে যেটা ধারণা সেটাই। তো একটি দল ক্ষমতা যাবে এবং তারা 5 বছর দেশের জন্য কাজ করবে, এটাই। কিন্তু যে প্রশ্নগুলো সামনে এসেছে এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ভয় এবং আতঙ্কের, কারণ জানি না আসলে ভবিষ্যতে কি হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতেই। এবং আগামী 12 তারিখে আসলে নির্বাচন কি হচ্ছে, কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো আসলে আগামী 12 তারিখে আমরা আসলে বুঝতে পারবো। তো যাই হোক, সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরে আসলে আবারও বলতে চাই যে আগামী বাংলাদেশ অবশ্যই সুন্দর একটি বাংলাদেশ হবে। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখন পর্যন্তই। ভালোই থাকবেন। আল্লাহ হাফিজ।